হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর 6 নম্বর অধ্যায়, যার নাম হলো আলোক তরঙ্গ ও ব্যতিচার। দেখো আমি এখানে লিখে দিয়েছি আলোক তরঙ্গ ও ব্যতিচার। এখানে এখানে কি লিখেছি? আলোক তরঙ্গ। এর অর্থ কি? এর অর্থ হলো আলো একটা তরঙ্গ। কিন্তু আগে যখন আমরা পড়েছি, যখন আমরা প্রতিফলন পড়েছি, প্রতিসরণ পড়েছি, শোষণ পড়েছি, তখন কি দেখেছি? তখন দেখেছি আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। কিন্তু আমি তো এখানে লিখে দিয়েছি আলোক তরঙ্গ। তাহলে এখন আমাদের মাথায় প্রশ্ন কিন্তু একটাই, আলো কি কখন প্রকৃতপক্ষে কোনো তরঙ্গ নাকি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি? চলো দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মতে কি আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, কিন্তু বিজ্ঞানী হাইগেন্স বলছেন আলো হলো একটা তরঙ্গ। এখন কার কথা ঠিক? বিজ্ঞানী হাইগেন্স ঠিক নাকি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ঠিক? অ্যাকচুয়ালি ব্যাপার হলো এটাই, আলো কিন্তু না কোনো তরঙ্গ না ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। আলোর যে ধর্ম সেটা কিন্তু সবার থেকে আলাদা। কিন্তু আলো কখনো কখনো তরঙ্গ হিসেবে বিহেভ করে, তরঙ্গ হিসেবে আচরণ করে, আবার আলো কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হিসেবে আচরণ করে। এখন আমরা দেখে নেব আলো কোথায় কখন কী হিসেবে আচরণ করে। ঠিক আছে, আমরা তিনটে পয়েন্ট আলোচনা করব, যে তিনটে পয়েন্ট যদি তুমি খুব ভালো করে বুঝে নাও তাহলে তোমার কাছে কোনো প্রবলেম হবে না এটা বুঝতে যে আলো কখন তরঙ্গ হিসেবে বিহেভ করে আর কখন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হিসেবে বিহেভ করে। চলো আলোচনা করা যাক। নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। দেখো আমি এখানে লিখে দিয়েছি প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। অ্যাকচুয়ালি আলোর কিছু ধর্ম আছে, আমরা সবাই জানি। প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, শোষণ আছে, বিচ্ছুরণ আছে, সমস্ত কিছু আছে, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার সমস্ত কিছু আছে। এখন যখন আমরা এই তিনগুলো এই তিনটাকে যখন আমরা আলোচনা করব, প্রতিফলন আলোচনা করব, প্রতিসরণ আলোচনা করব, শোষণ আলোচনা করব, তখন কিন্তু আলোকে কী করতে হবে না অ্যাজ এ কণা হিসেবে দেখতে হবে। তখন কি করতে হবে না আলোকে কণা হিসেবে দেখতে হবে, কারণ যখন আমরা আলোকে কণা হিসেবে ধরবো তখন কিন্তু প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ খুব সহজভাবে আমরা আলোচনা করতে পারবো, খুব সহজভাবে আমরা কিন্তু বুঝতে পারবো এর কার্যকলাপটা। প্রতিফলন, প্রতিসরণ এগুলোর কার্যকলাপটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। কিন্তু আমরা যদি সবসময় আলোকে কণা হিসেবে ধরি তাহলে কিন্তু সমবর্তন, অপবর্তন, ব্যতিচারের কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে কণা হিসেবে ধরলে কি হবে না প্রতিফলন, প্রতিসরণ, শোষণের ব্যাখ্যা আমরা দিতে পারবো। আলোর এই যে ধর্ম প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, এর কিন্তু ব্যাখ্যা আমরা দিতে পারবো। কিন্তু আলোকে যখন আমরা সবসময়ের জন্য কণা হিসেবে ধরবো তখন কিন্তু সমবর্তন, অপবর্তন, ব্যতিচারের কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না। এই জন্য বিজ্ঞানী হাইগেন্স এলেন, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের 100 বছর পর। এবার তিনি বললেন যে না, আলো কোনো তরঙ্গ, আলো কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি না, আলো হলো একটা তরঙ্গ। ঠিক আছে, এবং বিজ্ঞানী হাইগেন্স বললেন যে সমবর্তন, অপবর্তন, ব্যতিচার এইগুলোর খুব ভালো করে তিনি ব্যাখ্যা দিতে পারলেন, এটার খুব ভালো করে তিনি প্রমাণ দিতে পারলেন। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট দেখো আমি লিখে দিচ্ছি আলোকীয় যন্ত্রাদি। আলোকীয় যন্ত্রাদির মধ্যে কি কি পড়ছে? ছিদ্র, প্রতিবন্ধক, প্রতিফলক তল, প্রতিসারক তল। অ্যাকচুয়ালি ব্যাপার হলো এটাই, আলো যখন কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, মনে করো আলো কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মাধ্যমের মধ্যে কোনো একটা কণা পড়ে আছে। ঠিক আছে, মনে করো আলো একটা যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই যন্ত্রের যে কণাগুলো, যন্ত্রের যে পার্টগুলো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক বড়। মনে করো আলোর এটা কি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা জানি? 4000 অ্যাংস্ট্রম থেকে 4000 অ্যাংস্ট্রম থেকে কত না 8000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন মনে করো মাধ্যমে কোনো একটা কণা পড়ে আছে, তো সেই কণার ব্যাস মনে করো 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার। এখন এটা যদি 1 মিলিমিটার হয় আর এটা যদি আলোর তরঙ্গ হয়, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম হয়, তাহলে এই 1 মিলিমিটার ব্যাসযুক্ত এই যে কণাটা, এইটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কত গুণ বেশি হবে? প্রায় 1000 গুণ বেশি হবে। ঠিক আছে, মনে করো একটা ছিদ্র আছে, এটা ছিদ্র 1 মিলিমিটারের একটা ছিদ্র আছে। ঠিক আছে, তাহলে এই ছিদ্রটা, এই প্রতিবন্ধকটা, এই ছিদ্রটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কত গুণ বেশি হচ্ছে? প্রায় 1000 গুণ বেশি হচ্ছে। কত গুণ বেশি হচ্ছে না 1000 গুণ। তো এই সময় আমরা কি করব? আলোর তরঙ্গ আছে বলে আমরা কিন্তু ভুলে যাব। এই সময় আলোকে কি হিসেবে ধরবো না আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হিসেবে ধরবো। ঠিক আছে, এখন মনে করো আলো কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং মাধ্যমের মধ্যে কোনো কণা আছে যেটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় তুলনীয়। মনে করো আলো যাচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে
8,000 অ্যাংস্ট্রম। আচ্ছা, 4,000 অ্যাংস্ট্রম থেকে 8,000 অ্যাংস্ট্রম কোন আলোর কথা বলছি আমি? যেটা ভিজিবল লাইট আর কি, যে আলোটা আমরা দেখতে পাই আর কি, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলোকে আমরা দেখতে পাই। এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 4,000 অ্যাংস্ট্রম থেকে 8,000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন মনে করো যে ছিদ্রটা আছে, যে প্রতিবন্ধকটা আছে, সেইটা মনে করো একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা মনে করো 5,000 অ্যাংস্ট্রমের একটা কোনো ছিদ্র আছে। তাহলে দেখো, তাহলে এর যে তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্যটা আর এখানে যে ছিদ্রটা আছে, এই যে প্রতিবন্ধকটা আছে, এইটার কিন্তু এই দুটো কিন্তু কি তুলনীয়, তাই না? এ 4,000 অ্যাংস্ট্রমের জিনিস আর এ 5,000 অ্যাংস্ট্রমের জিনিস। ঠিক আছে, তাহলে কি এই দুটোকে তুলনা করা যায়? তার জন্য যখন এরকম কোনো সিচুয়েশন আসবে, আলো যখন এরকম কোনো ছিদ্রের মধ্যে দিয়ে যাবে, এরকম কোনো যন্ত্রাদির মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু আমরা আলোকে কী হিসেবে ধরবো? না তরঙ্গ হিসেবে ধরবো। কিন্তু যখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য পড়ে থাকা কণার থেকে অনেক ছোট হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পড়ে থাকা যে কণাটা আছে তার থেকে যদি অনেক ছোট হয়, তাহলে কিন্তু আলোকে আমরা তরঙ্গ হিসেবে ধরতে পারবো না। আলোকে কী হিসেবে ধরতে হবে? কণা হিসেবে ধরতে হবে। মানে যদি প্রতিবন্ধক আছে, প্রতিফলক তল, প্রতিসারক তল অনেক বড় বড় হয়, যখন প্রতিফলন হয় তাহলে প্রতিফলক যে তলটা পায় সেটা বিরাট বড় আকারের হয়। প্রতিসারক তল যেগুলো হয় সেগুলো অনেক বৃহৎ আকারের হয়। তো এই সমস্ত ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে, লেন্সের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব? না আলোকে কণা হিসেবে ধরবো। ঠিক আছে, এটা সেকেন্ড পয়েন্ট পেয়ে গেলাম। দেখো থার্ড পয়েন্ট আমি লিখে দিয়েছি, চোখে দেখা যায় আর চোখে দেখা যায় না। এর অর্থ কী? অ্যাকচুয়ালি ব্যাপার হলো এইটাই, আলোকে যখন আমরা কণা হিসেবে ধরি এবং তার যে কাজকর্মগুলো হয় আর কি, যেমন প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, তা এইগুলোকে কিন্তু আমরা স্বচক্ষে নিজের চোখ দিয়ে দেখতে পারি। মানে প্রতিফলন কীভাবে হয়? আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, কিসের মাধ্যমে? প্রতিফলনের মাধ্যমে, তাই না? তো প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, মানে আলোকে যখন আমরা অ্যাজ এ কণা হিসেবে ধরি, তার যে কাজকর্মগুলো কিন্তু আমরা নিজের চোখ দ্বারা দেখতে পাই। কিন্তু আলোকে যখন আমরা ওয়েভ হিসেবে ধরি, তরঙ্গ হিসেবে ধরি, তখন কিন্তু এই কাজকর্ম যেমন সমবর্তন, অপবর্তন, ব্যতিচার আমরা দেখতে তো পাই, কিন্তু খালি চোখে অতটা স্পষ্টভাবে দেখতে পাই না। ঠিক আছে, তো এইটা জাস্ট একটা মানে একটা জাস্ট সিম্পল কথা আর কি, জাস্ট মানে এই দুটোকে আর কি ডিফারেন্স করার জন্য তরঙ্গ হিসেবে ধরা আর মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হিসেবে ধরার মধ্যে পার্থক্য করেছি জাস্ট এই লাইনটার মাধ্যমে আর কি। তো কিছুই না, এটা ব্যাপার হলো এটাই যে আলো, এখানে দেখো লিখে দিচ্ছি ওপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান। এখন যখন আমরা আলোকে ওয়েভ হিসেবে ধরবো, তার উপর যখন স্টাডি করব, তার উপর যখন পড়াশোনা করব, তো কোন শাখায় পড়াশোনা করবো? ভৌত আলোক বিজ্ঞান শাখায়। কিন্তু আলোকে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো সমষ্টি হিসেবে ধরি, তখন তার উপর যখন আমরা স্টাডি করি, তো সেই স্টাডিটাকে কী বলছি আমরা? জ্যামিতিক আলোক বিজ্ঞান। ঠিক আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞানের মাধ্যমে আমরা এইগুলো পড়বো। ঠিক আছে, মানে প্রতিফলন, প্রতিসরণ, শোষণ এগুলো পড়বো। আর ভৌত আলোক বিজ্ঞানের মাধ্যমে কি পড়বো? সমবর্তন, অপবর্তন, ব্যতিচার এগুলো পড়বো। ঠিক আছে, তো এরপর আমরা আলোচনা করব তরঙ্গ মুখ সম্পর্কে। তো তরঙ্গ মুখ জানার আগে আমরা জানবো যে আলোক তরঙ্গটা কীভাবে সৃষ্টি হয়। মনে করো পুকুরের মধ্যে তো তুমি একটা যদি ঢিলা ফেলে দাও বা একটা পাথর ফেলে দাও, তাহলে কিসের সৃষ্টি হয়? আমরা সবাই জানি ঢেউয়ের সৃষ্টি হয়। ঢেউ হিসেবে চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক এভাবে, তাই না? যদি এখানে মনে করো একটা পাথর ফেললে কী হবে? ঢেউয়ের সৃষ্টি হবে। এভাবে ঢেউয়ের সৃষ্টি হবে, এভাবে ঢেউয়ের সৃষ্টি হবে। ঠিক আছে, এখন বিজ্ঞানী হাইগেন্স বলছেন আলো ঠিক এরকম মানে এই যে ঢেউ আকারে চারিদিকে মানে জলটা ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই বিজ্ঞানী হাইগেন্স বলছেন কোনো একটা পয়েন্ট সোর্স থেকে, বিন্দু উৎস থেকে আলো ঠিক এই তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। মনে করো এখানে একটা পয়েন্ট সোর্স আছে, এখানে মনে করো একটা বাল্ব আছে। তো বিজ্ঞানী হাইগেন্স বলছেন আলো কি হচ্ছে না তরঙ্গ আকারে কি করছে না চারিদিকে ছড়িয়ে পড়ছে। তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, চারিদিকে কী করছে? তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ছে। তো এখন মনে করো আলো তো এটা কি পয়েন্ট সোর্স আছে, মানে বিন্দু উৎস আর কি, এখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন মনে করো এক্স ডিস্টেন্স অতিক্রম করলো 5 মিনিট পর, এখানে থেকে কোনো একটা আলোক কণা এক্স ডিস্টেন্স অতিক্রম করে এখানে পৌঁছালো 5 মিনিট পর। ঠিক আছে, এখানে থাকা তাহলে কণাটাও কতটা দূরত্ব অতিক্রম করবে? এক্স দূরত্ব। এখানে থাকা কণাটাও এক্স দূরত্ব অতিক্রম করবে, এখানে থাকা কণাটা এক্স দূরত্ব অতিক্রম করবে, এখানে থাকা কণাটাও এক্স দূরত্ব অতিক্রম করবে, সবাই এক্স দূরত্ব অতিক্রম করবে, তাই না? 5 মিনিট, মনে করো 5 মিনিট পর আর কি। তো এখন বলো এটা পয়েন্ট সোর্স, এখান থেকে কি করছে? আলো
মানে ওয়েভ হিসেবে, তরঙ্গ হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন 5 মিনিট পর যে আলোক কণাটা, যে কণাটা এখানে পৌঁছাবে, যে কণাটা এখানে পৌঁছাবে, যে কণাটা এখানে পৌঁছাবে, এখানে পৌঁছাবে, এখানে পৌঁছাবে, এদের দশা মানে এদের অবস্থা, এখানে থাকা কণাগুলোর অবস্থা কি সবারকার সেম হবে? এখানে থেকে কণাটার অবস্থাও যা হবে, এখানে থেকে কণাটার অবস্থাও তাই হবে, সবারকার কি সেম অবস্থায় থাকবে, কণাগুলো সেম অবস্থায় থাকবে। কারণ কি, আলো মধ্যখান থেকে বেরোচ্ছে, আলো মিডল থেকে বেরোচ্ছে, আর কোনো একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে, মানে 5 মিনিট পর মনে করেছি। তো এখানে থাকা কণাগুলোর দশা বা অবস্থা এরা মানে এরা সম অবস্থায় থাকবে, ঠিক আছে? এটাকে কি বলছে না, সমদশায় থাকবে। এখন সমদশায় থাকা কণাগুলোকে আমরা যদি একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? একটা তল পাচ্ছি, তাই না? একটা তল পাচ্ছি। এই তলটাকেই বলছে আমরা তরঙ্গমুখ, ঠিক আছে? তো ওই সংজ্ঞা হিসেবে কি বলছে, আলো যখন কোনো একটা সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেলস করে, যখন পয়েন্ট সোর্স থেকে বা বিন্দু উৎস থেকে আলো সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেলস করে, তো মাধ্যমের কণাগুলো কি হয়, কম্পিত হতে থাকে, ঠিক আছে? তো একই দশায় থাকা কণাগুলোকে, এরা কি আছে, একই দশায় আছে, এরা এই কণাগুলো কি হচ্ছে না, একই দশায় থাকছে। তো একই দশায় থাকা কণাগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দিয়ে বা কাল্পনিক তল দিয়ে যুক্ত করে দিই, তার ফলে যে কাল্পনিক রেখাটা বা কাল্পনিক তলটা আমরা পাই, সেই কাল্পনিক রেখাটা বা কাল্পনিক তলটাকে কি বলছে না, তরঙ্গমুখ, ঠিক আছে? তো বিজ্ঞানী হাইগেন্স কি বলছেন, যে কোনো উৎস থেকে আলো যখন শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন শূন্যস্থান বা কোনো মাধ্যমের বিন্দুগুলো কি হতে থাকে, কম্পিত হতে থাকে। যে কোনো মুহূর্তে কোনো একই দশায় থাকা কণাগুলোকে যদি আমরা কাল্পনিক রেখা বা তল দ্বারা যুক্ত করে দিই, তার ফলে যে কাল্পনিক রেখা বা তলটা পাই, সেটাকে বলছি আমরা কি, তরঙ্গমুখ। তাহলে তোমাদের কাছে খুব মানে ক্লিয়ার হয়ে গেল তরঙ্গমুখটা কি। ঠিক এখানে ঢেউয়ের ক্ষেত্রে কি, একটা উঁচু ঢেউ দেখতে পাও, একটা নিচু ঢেউ দেখতে পাও আর কি। তো উঁচু ঢেউ, এটা মনে করো একটা উঁচু ঢেউ, এটা কি মনে করো নিচু ঢেউ, ঠিক আছে? তো এই উঁচু ঢেউগুলোকে আমরা যদি মানে উঁচু পজিশানে যে কণাগুলো আছে, ঢেউয়ের যে কণাগুলো আছে, সেগুলো সবারকার অবস্থা একই আছে, সবাই কি হচ্ছে না, সবাই উঁচুতে আছে, তাই না? এখানে থাকা কণাগুলোতে যখন একটা ঢেউ হয় আর কি, তখন এখানে থাকা কণাগুলোর অবস্থা কি হয়, সমান হয়, এরা কি সমান দশায় থাকে, তাই না? তো উঁচুতে থাকা কণাগুলো, উঁচু ঢেউয়ের সময় উঁচুতে থাকা কণাগুলোর অবস্থা বা দশা কি হয় না, সেম হয়। তো সেই সমদশায় থাকা কণাগুলোকে আমরা যখন যুক্ত করে দিচ্ছি, একটা উঁচু ঢেউ পেয়েছি, আর একটা সমদশায় থাকা কণাগুলোকে যুক্ত করেছি, নিচু ঢেউ পেয়েছি, ঠিক আছে? তো এগুলোকে বলছি আমরা তরঙ্গমুখ, ঠিক আছে? এখন দেখবো তরঙ্গমুখে কিছু বৈশিষ্ট্য আছে, মানে ধর্ম আছে, সেগুলোকে আমরা দেখব। তরঙ্গমুখের প্রথম ধর্ম কি, তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে অবস্থিত অভিলম্বটি ওই বিন্দুতে তরঙ্গমুখের বেগের অভিমুখ নির্দেশ করে আর কি। এর অর্থ কি? এর অর্থ হলো, মনে করে এটা একটা তরঙ্গমুখ, আমরা সবাই জানি, তাই তো? তরঙ্গমুখের উপর অঙ্কিত অভিলম্ব, এটা যদি একটা তরঙ্গ মুখ হয়, এটা যদি পয়েন্ট সোর্স হয়, এটা যদি একটা বিন্দু উৎস হয়, আর এটা তার জন্য যদি এটা তরঙ্গ মুখ হয়, তরঙ্গ মুখের ওপর অঙ্কিত অভিলম্ব, এটা তরঙ্গ মুখ, অঙ্কিত অভিলম্ব কীরকম হবে, এরকম হবে, এর উপর একটা লম্ব টানছে, ঠিক আছে? এখন তরঙ্গ মুখের সঙ্গে তরঙ্গের বেগের অভিমুখ সর্বদা কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে? তরঙ্গের অভিমুখ কি হচ্ছে, এইদিকে, আর তরঙ্গ মুখ কোনটা, এইটা। তো বলছে যে তরঙ্গ বেগের অভিমুখ এবং তরঙ্গমুখ সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আলো এদিকে যাচ্ছে, মানে আলোটা যাচ্ছে এদিকে, আর তরঙ্গমুখটা এভাবে সৃষ্টি হচ্ছে, মানে তরঙ্গের বেগের অভিমুখ এবং তরঙ্গমুখ সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাই না? দেখো খুব সহজভাবে তুমি বুঝতে পারবে। দেখো তরঙ্গটা এভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর তরঙ্গমুখটা এভাবে সৃষ্টি হচ্ছে, তরঙ্গমুখের বেগের অভিমুখ এদিকে, আর দেখো তরঙ্গমুখটা এবং তরঙ্গ বেগের অভিমুখটা পরস্পর কী করছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে। তো এইটা বলতে আছে। 2 নম্বর পয়েন্ট দেখো, কোনো তরঙ্গের বেগ বলতে কী বোঝায়, তরঙ্গমুখের বেগ। এর অর্থ কী? অ্যাকচুয়ালি বিজ্ঞানী হাইগেন্স বলতে চাইছেন যে তরঙ্গর বেগকে তরঙ্গের বেগ হিসেবে দেখো না, তরঙ্গ মুখের বেগ হিসেবে দেখো। এর অর্থ কী? এর অর্থ বিজ্ঞানী হাইগেন্স বলছেন যে আলো তরঙ্গ মুখ হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তুমি যখন দেখেছো মানে সমুদ্রের ঢেউয়ের সময় সমুদ্রের ঢেউ কীভাবে ছড়িয়ে পড়ছে, তাই না? বা এখানে পুকুরে মানে পাথর ফেলার পর কী হচ্ছে না, ঢেউ হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই না? তো ঠিক তেমনই বিজ্ঞানী হাইগেন্স বলছেন কি, পয়েন্ট সোর্স থেকে আলো তরঙ্গ মুখ হিসাবে
মানে এই গোল 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 তরঙ্গ মুখ হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এখানে যেমন উঁচু একটা নিচু একটা ঢেউ, উঁচু একটা ঢেউ, ঢেউ হিসাবে যেমন জলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে ঢেউ হিসাবে, ঠিক তেমনই বা সমুদ্রের ঢেউ যেমন চারিদিকে ছড়িয়ে যায়, মানে ঢেউ হিসাবে ছড়িয়ে যায়, ঠিক তেমনই পয়েন্ট সোর্স থেকে একটা বিন্দু উৎস থেকে, বিন্দু আলোক উৎস থেকে আলো তরঙ্গ মুখ আকারে, মানে এই গোল 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 আকারে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, বিজ্ঞানী হাইগেন্স বলছেন। ঠিক আছে, তো এইটা আমরা দেখে নিলাম তরঙ্গমুখের ধর্ম, তরঙ্গমুখের বৈশিষ্ট্য কী। এখন দেখবো তরঙ্গমুখের প্রকারভেদ, কত রকমের তরঙ্গমুখ আমরা দেখতে পাই। নাম্বার 1 তরঙ্গমুখ আমরা দেখলাম এখানে কি গোলীয় তরঙ্গমুখ, এটা গোলপাড়া, মানে একটা এই যে রিং, মানে রিং আকারের হলো, গোলপাড়া হলো, তো একে কি বলবো আমরা, গোলীয় তরঙ্গমুখ। তো গোলীয় তরঙ্গমুখের ক্ষেত্রে কি শর্ত, পয়েন্ট সোর্স হতে হবে, বিন্দু আলোক উৎস হতে হবে। কি হতে হবে, বিন্দু আলোক উৎস। এটা যদি বিন্দু আলোক উৎস হয়, বিন্দু আলোক উৎস হলে বিন্দু আলোক উৎস থেকে কি করবে, আলো তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়বে, তরঙ্গ আকারে কি করবে না, চারিদিকে আলো ছড়িয়ে পড়বে এবং চারপাশে কি সৃষ্টি হবে না, তরঙ্গ মুখ সৃষ্টি হবে। ঠিক আছে, তো গোলীয় তরঙ্গমুখ আমরা এইভাবে দেখে নিলাম। এরপর দেখবো আমরা কি সমতল তরঙ্গমুখ। সমতল তরঙ্গমুখের শর্ত কি, সমতল তরঙ্গমুখের শর্ত হলো আলো যখন, মানে আলোক উৎস যখন ইনফিনিটি দূরত্বে থাকবে, আলোক উৎস যখন অসীম দূরত্বে থাকবে, তার ফলে যখন কোনো তরঙ্গমুখ সৃষ্টি হবে, তখন সেই তরঙ্গমুখকে কি বলবো না, সমতল তরঙ্গমুখ। এখন মনে করো এটা আমাদের সূর্য, এটা মনে করো সূর্য, ঠিক আছে, আর এটা মনে করো পৃথিবী। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, তাই তো, তো সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসছে, সূর্য পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত, তাই না, তো যেহেতু বহু দূরে অবস্থিত, তো সূর্যের যে তরঙ্গমুখটা সৃষ্টি হবে সেটা বৃহৎ আকৃতির গোলক সৃষ্টি হবে, তাই না, এইটা সূর্য, এখান থেকে বৃহৎ আকৃতির গোলক সৃষ্টি হবে, তাই না, এটা বৃহৎ আকৃতির কী হবে না, গোলক সৃষ্টি হবে। তো বৃহৎ, এবার পৃথিবীর বুকে যখন এই সূর্যের তরঙ্গমুখ এসে পৌঁছাবে, তখন সেই তরঙ্গমুখটা কি বৃহৎ আকৃতির গোলক হবে। আর আমরা সবাই জানি যখন বৃহৎ আকৃতির গোলককে কি দেখে কি মনে হয়, এটা বৃহৎ আকৃতির গোলক, এ একটা বৃহৎ আকৃতির গোলক, এ একটা বৃহৎ আকৃতির গোলক, তো দেখে এদেরকে কি মনে হবে, সমান্তরাল মনে হবে, যেহেতু যে এই যে মানে গোলকটা বৃহৎ আকৃতির, আমাদের পৃথিবী যেমন বৃহৎ আকৃতির একটা গোলক, তার ফলে আমরা মনে করি কি সমতল ভূমিতে বাস করছি, ঠিক তেমনই কি এখানে কি সমতল লাগবে, তাহলে এ একটা সমতল, এ একটা সমতল, তা দুটো কি সমান্তরাল। তো এখানে আমরা দেখতে পাবো কি সমান্তরাল তরঙ্গমুখ। তো সমান্তরাল তরঙ্গমুখের শর্ত হলো কি, যখন উৎস অসীম দূরত্বে থাকবে, যখন এখানে লিখে দিচ্ছি দেখো, উৎস যখন থাকবে ইনফিনিটি দূরত্বে, আর এখানে কি হচ্ছে পয়েন্ট সোর্সের ক্ষেত্রে, বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে, আর এখানে উৎস যখন থাকবে অসীম দূরত্বে। ঠিক আছে, তো এইটা তো আমরা দেখতে পেলাম, কিন্তু এর যে ছবি, মানে সমতল তরঙ্গমুখের ছবি আমরা কীভাবে আঁকবো, এখানে তো আমরা গোলীয় তরঙ্গমুখ খুব সহজভাবে ছবিটা এঁকে দিলাম আর কি, কিন্তু অফিসিয়ালভাবে কীভাবে ছবি আঁকবো আমরা, তো অফিসিয়ালভাবে ছবি আঁকতে গেলে দেখো আমাদের প্রথম, মানে এই যে পয়েন্টটা, আর তরঙ্গমুখের ধর্মের পয়েন্টটা, 1 নম্বর পয়েন্টটা দেখলেই বুঝতে পারবো যে কীভাবে আমরা ছবি মানে আঁকবো। তরঙ্গমুখ সর্বদা তরঙ্গের বেগের অভিমুখের সাথে লম্বভাবে থাকে। তো সমতল তরঙ্গমুখের ছবি আমরা কিভাবে আঁকবো, এইটা মনে করো তরঙ্গের বেগের অভিমুখ, এইটা যদি হয় তরঙ্গের বেগের অভিমুখ, এটা মুছে দিচ্ছি দেখো, তরঙ্গের বেগের অভিমুখ হয়, তাহলে তরঙ্গমুখ কিভাবে সৃষ্টি হবে, তরঙ্গমুখ দেখো এইভাবে সৃষ্টি হবে, তরঙ্গমুখ এভাবে সৃষ্টি হবে, কারণ আমরা কি জানি তরঙ্গের বেগের অভিমুখ তরঙ্গ মুখের সাথে সর্বদা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আমরা এটা জানি। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট অনুযায়ী। তো এই 2 নম্বর পয়েন্টটা এতটা ভাইটাল পয়েন্ট, এই পয়েন্টের মাধ্যমে তুমি যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে তরঙ্গ মুখের ছবি আঁকতে পারবে, তরঙ্গ মুখের বেগ দেওয়া থাকলে তরঙ্গ মুখের ছবি আঁকতে পারবে, বা তরঙ্গ মুখ দেওয়া থাকলে তরঙ্গের বেগের অভিমুখ তুমি জানতে পারবে। ঠিক আছে, এখন দেখবো চঙ্গাকৃতি তরঙ্গমুখ কীভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, চঙ্গাকৃতি সৃষ্টি হয় কীভাবে, মনে করো এই সমতল তরঙ্গমুখের আলো যাচ্ছে, মনে করো এটা সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখের আলো এখান দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ছিদ্র এলো, মনে করো এখানে একটা ছিদ্র এসছে, ছিদ্র বা স্লিট এসছে। ঠিক আছে, তো এই ছিদ্র দিয়ে যাওয়ার পর বা স্লিট দিয়ে যাওয়ার পর আলোটা কি হবে না, এভাবে তরঙ্গমুখের সৃষ্টি করবে, এভাবেই তরঙ্গমুখের সৃষ্টি করবে।
এভাবে তরঙ্গমুখের সৃষ্টি করবে। এটা যেহেতু ছিদ্র, এখানে যেহেতু মনে করে ছিদ্র আছে, তো ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার পর একটা মনে করে ছিদ্র পেলো, ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার পর কি হবে না চোঙের মতো আকৃতিযুক্ত তরঙ্গমুখ সৃষ্টি করবে। এটা যদি মানে এটা যদি তরঙ্গমুখ হয় তাহলে তরঙ্গের বেগের অভিমুখ কোনটা হবে, এর সাথে 90 ডিগ্রি, মানে এদিকে। তরঙ্গ বেগের অভিমুখ মানে আলোক তরঙ্গটা এদিকে যাবে, আর তরঙ্গ মুখটা কিসের সৃষ্টি, কিভাবে সৃষ্টি হবে, এভাবে সৃষ্টি হবে, চোঙাকৃতি তরঙ্গমুখ এভাবে সৃষ্টি হচ্ছে। ওকে,